হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক শিখব। সেটা হলো গিয়ে বায়োসাভার্টস ল এবং তার অ্যাপ্লিকেশন আমরা দেখব। মানে এই বায়োসাভার্টস ল থেকেও আমরা এই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, তার জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব। আগের দিনের লেকচারে আমরা দেখেছিলাম অ্যাম্পিয়ার্স ল এবং তার অ্যাপ্লিকেশন দেখেছিলাম, এবং অ্যাম্পিয়ার্স ল থেকেও কিন্তু আমরা সেই জিনিসই ক্যালকুলেট করেছিলাম, মানে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম, রাইট? এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, তার জন্য এটা কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করেছিলাম। বাট সেটাকে বলেছিলাম আমরা সিমেট্রিক সিস্টেমের জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে, মানে অ্যাম্পিয়ার্স লটাকে, রাইট? বাট এইখানে বায়োসাভার্টস ল আমরা পড়বো, যেটা কি জেনারেলাইজড করে দেওয়া হয়েছে, মানে জেনারেল ওয়েতে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি আমরা, বুঝতে পারলে? তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখবো, খুবই ইম্পর্টেন্ট। যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিওগুলো দেখো না, তারা কিন্তু অবশ্যই দেখে নিও, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আমি কিন্তু ক্লাস 12 এর সেমিস্টার 3 জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, মানে পুরো থিওরি ক্লাসে পুরো প্লেলিস্ট বানানো হয়েছে, সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করে নিও, সবাই দেখো আর অনেক অনেক বেশি করে শেয়ার করো। ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো সব দেখে নিও, ঠিক আছে? যদি ভালো করে তোমরা থিওরির কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিজে থেকে এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারবে। মানে থিওরি বোঝাটা খুবই জরুরি, এটা না বুঝতে পারলে তোমরা কোনো কিছুই করতে পারবে না, ঠিক আছে? সুতরাং বুঝতে হবে। তো চলো বায়োসাভার্টস লটা দেখা যাক। আচ্ছা, এইখানে আমরা মেনলি বায়োসাভার্টস লটাকে দেখব, মানে তার ডেরিভেশন আমরা এখানে করব না, কারণ তোমাদের ডেরিভেশন সিলেবাসে নেই। যারা গ্র্যাজুয়েশনে পড়ে তাদেরকে ডেরিভেশনটা করানো হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা এখানে শুধুমাত্র স্টেটমেন্টটা দেখব। তো বায়োসাভার্টস লটা কী বলছে দেখো, সাপোজ এরকম একটা ওয়্যার রয়েছে, ওকে? এই ওয়্যারের থ্রু দিয়ে মনে করো একটা কারেন্ট পাস করছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এইখানে তুমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করছো ডিএল, ওকে? এবং এই তার জন্য, এই এলিমেন্টারি লেন্থটার জন্য সাপোজ এই একটা পয়েন্ট পি পয়েন্ট তুমি কনসিডার করলে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা তুমি দেখতে চাইছো, এটাই বায়োসাভার্টস ল। তাহলে এখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স, এটাকে তুমি সাপোজ বলছো আর ডিস্টেন্স, এখান থেকে এইটুকুনি তুমি বলছো আর ডিস্টেন্স, ওকে? এইদিকে ডিরেক্টেড, আর ডিএলটার কিন্তু ডিরেকশন এই দিক বরাবর, ওকে? তাহলে পরে বায়োসাভার্টস ল কি বলছে নাকি ডিভি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো, মিউ জিরো হচ্ছে কি পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস ডিভাইডেড বাই 4 পাই ইন্টু কারেন্ট ইন্টু ডিএল ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ফাইন। সো এইটা হচ্ছে কি বায়োসাভার্টস ল, তার ভেক্টর ফর্ম, ওকে? এইটাকে যদি আমরা আরেকটুখানি সিম্পলিফাই করি, তাহলে কি লিখতে পারি যে ডিভি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই আই, ক্রস প্রোডাক্ট রয়েছে, এটাকে ভাঙতে পারি আমরা, তাহলে ভাঙলে কি হবে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা কি ঠিক, মানে সঠিক ইকুয়েশন? না, এটা তো সঠিক ইকুয়েশন নয়। কেন? কারণ দেখো, আমি বাঁদিকে ভেক্টর সাইন দিয়েছি, ডান দিকে কিন্তু আমি ভেক্টর সাইন দিইনি, তাহলে কখনো এটা সঠিক হতে পারে না। কারণ বাঁদিকে তুমি ভেক্টর দিলে পরে ডান দিকে অবশ্যই একটা ভেক্টর থাকতেই হবে, তাহলে ডান দিকে কিন্তু একটা ভেক্টর রয়েছে, এটা কি এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কি বাবা? এন ক্যাপটা কিছুই না। আর থিটাটা কি দেখো, আমি বলছি, তাহলে থিটাটা কি আগে সেটা বোঝো। থিটা হচ্ছে তোমার দেখো ডিএল আর যে আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এইটা হচ্ছে তোমার থিটা। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপটা দেখো তুমি ক্রস প্রোডাক্ট করেছো, মানে ডিএল আর আর এর মধ্যে ক্রস প্রোডাক্ট করেছো, তাহলে ডি থেকে, মানে ডিএল থেকে আর এর দিকে তুমি একটা রাইট হ্যান্ডেড স্ক্রু ঘোরাও, তাহলে ডিরেকশন কোন দিকে হচ্ছে? ভেতরের দিকে, মানে খাতার প্লেনের ভেতরের দিকে, রাইট? এই ভেতরের দিকে যদি হয়, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্রস দিয়ে। ক্রসটা কি রিপ্রেজেন্ট করছে নাকি ভেতরের দিকে তার ডিরেকশন, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভেতরের দিকে, সেটা রিপ্রেজেন্ট করছে ক্রস দিয়ে। আচ্ছা, এন ক্যাপটা কি? তাহলে এন ক্যাপটা হচ্ছে তার ইউনিট নর্মাল ভেক্টর, বুঝতে পারলে? ধরো সাপোজ এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক বরাবর? জেড অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা ইউনিট নর্মাল ভেক্টর এন ক্যাপ দিয়ে বলতে পারি। ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে একটা জিনিস আমি বলে দিই, যেটা তোমাদের মনে রাখা দরকার, সেটা কি? ধরো তোমাকে যদি ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে কোনো ডট লেখা হয়ে থাকে, তাহলে সেটা কি বুঝবে? এইটা তোমার আউটসাইড অফ
the plane of the paper, of the plane of paper। যদি ক্রস লেখা থাকে তাহলে তুমি বুঝবে যে ইনসাইড এর কথা বলছে, এটা ইনসাইড অফ দ্য প্লেন অফ দ্য পেপার। বুঝতে পারলে? তাহলে এই যে ডট মানে কি করে জিনিসটাকে আমরা বলেছি বা বলা হয়, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারো। যেরকম একটা পেন নিয়ে নাও, তুমি যে পেন দিয়ে লিখছো সেই পেনটা নিয়ে নাও, যে নিপ যে পয়েন্টটা দিয়ে লেখা হয়ে থাকে সেটাকে তুমি কি করো, মানে তোমার চোখের দিক বরাবর রাখো এবং পেছন দিকটা তুমি খাতার প্লেনের উপর রাখো। এবার তুমি যদি ওপর থেকে দেখো তাহলে তোমার কী মনে হবে, যেন সেটাকে একটা শুধুমাত্র সরু, মানে এরকম জিনিসটা তো শুধুমাত্র এরকম একটা সরু জিনিস মনে হবে, মানে একটা সার্কেল মনে হবে। পেন কি বোঝাবে? পেন কিন্তু বুঝতে পারবে না, তাই না? তার জন্য আমরা এই ওপরের দিকে যে ডিরেকশনটা, এটাকে আমরা কি এরকম দিয়ে রিপ্রেজেন্ট করি, ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে ওপরের দিকে বেরিয়ে আসছে, খাতার ভেতর থেকে কি ওপরের দিকে আসছে, তাই আমরা এরকম ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ক্রস মানে কি ভেতর দিকে চলে গেল, মানে ফেটে ভেতর দিয়ে চলে গেল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা যদি এই বায়োসাভার্টস ল যদি ম্যাগনিটিউড দেখি তাহলে কি লিখবো আমরা, ডিভি ইকুয়াল টু মিউ জিরো, মানে এটা এরকম লিখতে পারো তুমি, বাই 4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফাইন, এইটা হচ্ছে আমাদের জাস্ট ম্যাগনিটিউড অফ বায়োসাভার্টস ল। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে ডিবি, এই যে এলিমেন্টারি মানে ম্যাগনেটিক ফিল্ড, ডিবি কেন লিখছি আমরা, কারণ এখানে ডিএল কনসিডার করেছিলাম, এই ডিএল এর জন্য তুমি এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখছো, তাই ডিবি আসছে। ফাইন, এবার তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি এই টোটাল যে লেন্থ, এই টোটাল লেন্থের জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড এখানে পেয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে ডিবিটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কারেন্টের সাথে। সেকেন্ড, ডিবি প্রপোর্শনাল হচ্ছে তোমার সাইন থিটার সাথে। তৃতীয়ত, ডিবি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/r স্কোয়ারের সাথে, রাইট? এখান থেকে তুমি বলতে পারো আবার ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, বা ডিরেক্ট তুমি এইখানেই লিখতে পারো। ওকে, এটাও লেখা যেতে পারে, কারণ কারেন্টের সঙ্গে ডিএলটা থাকছে, কারণ কারেন্টটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু ডিএলটা রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে? সো এটা হচ্ছে আমাদের কি বায়োসাভার্টস ল, কিছুই না, একদম সিম্পল জিনিস। এই সূত্রটা একটু মনে রাখবে, ওকে, এটাকে মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, এই যে এই ফর্মটা, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। 1 নম্বরটাকে এরকমভাবেও লেখা যেতে পারে। সো ফ্রম ইকুয়েশন 1, হয়তো তোমরা এখানে এরকমও দেখতে পাবে অনেক জায়গাতে, তাই আমি বলে দিচ্ছি আগেই। ফ্রম ইকুয়েশন 1 তোমার ইকুয়েশনটা কী রয়েছে, এইরকম তো, ডিভি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরটা কি বলো তো, আরটা এই ডিএল আর পি পয়েন্ট তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। ফাইন, এটা রয়েছে। এই যে আর ক্যাপটা কি ইউনিট ভেক্টর, এখানে তুমি আর ক্যাপকে ইউনিট ভেক্টরকে তুমি লিখতে পারো না ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড। তাহলে আর ক্যাপের জায়গায় তুমি এটা বলতেই পারো। তাহলে এটা যদি তুমি বলো তাহলে তোমার কেমন হবে দেখো, মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল ক্রস, তাহলে আর ক্যাপ মানে কত, আর ভেক্টর ডিভাইডেড বাই আর, অলরেডি নিচে একটা আর রয়েছে, তাহলে আর মানে আর স্কোয়ার রয়েছে, তাহলে আর কিউব হয়ে যাবে। এই ফর্মও কিন্তু তোমরা হয়তো দেখে থাকবে, ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছুই নেই, ভালো করে তুমি মানে দেখবে যে কী বলেছে এখানে, আর ভেক্টর বলেছে না আর ক্যাপ বলেছে। আর ক্যাপ বললে পরে আর স্কোয়ার হবে, আর ভেক্টর বললে আর কিউব হবে। বুঝতে পারলে? সো এখানেও কিন্তু অনেকের কনফিউশন হয়, অনেকে বুঝতে পারে না, হয়তো এটা দেয় মানে ভাবে নাকি আমি তো ভাই এরকম পড়িনি, নিচে তো আর স্কোয়ার ছিল, আর কিউব দিয়েছে, তাহলে এটা আনসার হবে না। যখন এখানে আর কিউব দেবে তখন তুমি এই দিকে তাকাবে, এটা আর ক্যাপ আছে না আর ভেক্টর আছে। যদি আর ক্যাপ থাকে তাহলে ভুল, যদি আর ভেক্টর থাকে তাহলে ফাইন। বুঝতে পারলে? জাস্ট এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবে। হ্যাঁ, মেনলি 1/r স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়ে থাকে। ওকে, তার জন্য এখানে আর ক্যাপ লিখে থাকি আমরা, ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা, এবারে আমরা যেটা দেখব বায়োসাভার্টস লর অ্যাপ্লিকেশন দেখব। সো অ্যাপ্লিকেশনে বায়োসাভার্টস ল
খুবই খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। সেটা কি, ধরো একটা স্ট্রেট ওয়্যার রয়েছে, স্ট্রেট ওয়্যারের জন্য বাইরের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হলো। এবার আমি এটাকে জেনারেলাইজড করে দিই, স্ট্রেট ওয়্যারটা ফাইনাইট ওয়্যার, একটা ফাইনাইট স্ট্রেট ওয়্যার রয়েছে, তার জন্য মানে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বললাম। তাহলে এরকম বলতে চাইছি আমি, সো ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু current carrying conductor due to a current for a straight wire of finite length ওকে। তাহলে একটা ফাইনাইট লেন্থের ওয়্যারের জন্য, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করো, সেটা আমি বলছি। ছবি আঁকি তাহলে ভালো ক্লিয়ার হবে। ধরো এরকম একটা ওয়্যার রয়েছে, একটা ফাইনাইট স্ট্রেট ওয়্যার রয়েছে, এটা এক্স, এটা কনসিডার করো তোমার ওয়াই, ফাইন। সো এই পয়েন্টে বললাম ম্যাগনেটিক ফিল্ড বের করো, এই পি পয়েন্টে বললাম ম্যাগনেটিক ফিল্ড বের করো। এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমি কনসিডার করছি ডি, ওকে। ক্যাপিটাল ডি হচ্ছে তোমার কি, এই ওয়্যার আর পি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। ওয়্যারটা কিন্তু স্ট্রেট ওয়্যার এবং ফাইনাইট ওয়্যার, ওকে। আমি বলছি এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং এইখানে তার এলিমেন্টারি লেন্থ ডিএল। তাহলে এই ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কতখানি হবে, তাহলে এই দিক বরাবর। তাহলে এই লেন্থটা এখানে তুমি ডিএল বলছো, ঠিক আছে, ফাইন, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে তুমি আর বলে দাও, ওকে। এখান থেকে আর পয়েন্টে মানে এইখান থেকে যে ডিস্টেন্স পি পয়েন্টে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তুমি বের করতে চাইছো। তো বায়ো-সাভার্টস ল কি বলে, তাহলে বায়ো-সাভার্টস ল বলছে, অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্টস ল তুমি বলবে যে ডিবি ভেক্টর ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই, ফাইন, আই ইন্টু ডিএল ক্রস আর ক্যাপ, এখানে আই ধরেছি আমি এখানে, বাই আর স্কোয়ার। এখানে তুমি অন্য কিছু ধরতে পারতে, যেটা তোমার সুবিধা হবে সেরকম তুমি ধরবে, তাতে কোনো অসুবিধা নেই, ফাইন। আচ্ছা, এইবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার কি, ভালো করে বোঝো জিনিসটা। এই যে পি পয়েন্ট আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি, এইটা একদম পুরো পারপেন্ডিকুলার, তাই না? আমি কনসিডার করলাম এইটা এর সাথে অ্যাঙ্গেল করে আছে, সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে, মানে এই যে এলিমেন্টারি যে ডিএল তুমি লেন্থ কনসিডার করেছো, সেইটা সাপোজ এই মিডিল পয়েন্ট থেকে থিটা অ্যাঙ্গেলে আছে, এটা নোন কনসিডার করলাম, ঠিক আছে। আর এখান থেকে এইটুকুনি লেন্থ কতখানি, এখান থেকে এইটুকুনি লেন্থ এল, কারণ এটা তোমার সাপোজ মিড পয়েন্ট, ওকে। মিড পয়েন্ট থেকে তোমার যে ডিএল তুমি লেন্থ কনসিডার করেছো, সেই ডিএল লেন্থটা কতখানি ডিস্টেন্সে রয়েছে, এল ডিস্টেন্সে রয়েছে, এখান থেকে এল ডিস্টেন্সে আছে, এবং কতখানি অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, কোনো অসুবিধা নেই, ওকে। এটাকে যদি আমরা এখন ম্যাগনিটিউড দেখি এটার, তাহলে ম্যাগনিটিউড তুমি এরকম লিখবে, তো μ0 বাই 4 পাই বলো আইডিএল সাইন থিটা ডিভাই, থিটা বলতে এখানে আমি জানি না কতখানি, কারণ এই অ্যাঙ্গেলটা আমাদের দরকার, আমাদের কোন অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা দরকার, তাহলে এটা কতখানি সেটা বের করে নেওয়া যাক। এবার দেখো, তাহলে এটা যদি তোমার থিটা হয়ে থাকে, এবং কি এটা 90 ডিগ্রি, তাহলে এটা কতখানি হবে এটা বলো, কারণ আমরা জানি, তাহলে ফ্রম ফিগার আমরা কি বলতে পারি, যে সাপোজ কিছু একটা ধরে নাও তুমি, এটা তোমার 90 ডিগ্রি, তো এটা তুমি আলফা ধরে নাও, তাহলে আমরা কি বলবো, সো ফ্রম ফিগার আমরা বলতেই পারি যে থিটা প্লাস 90 ডিগ্রি
প্লাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ফাইন, ওকে। তাহলে এখান থেকে তুমি আলফা ইকুয়াল টু বলতে পারো 90 দিকে আসবে, সুতরাং 180 মাইনাস 90 মানে 90 হবে মাইনাস থিটা, এটা পাচ্ছ তুমি। 90 মানে π/2, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটুকুনি 90 মাইনাস থিটা, তাহলে এইটা কতখানি হবে? এটাকে তুমি যদি বিটা ক্যান্সেল করো তাহলে বিটা ইকুয়াল টু কত হবে? এটা পুরোটা কত? পুরোটা পাবো 180 ডিগ্রি। সো নাও এরকম তুমি বলতে পারো যে পুরোটা তো 180 ডিগ্রি, মানে আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আলফার মান কত আবার? 90 মাইনাস থিটা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ফাইন, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে বিটা ইকুয়াল টু কত হবে? তাহলে এই 90টা এদিকে আসলে পরে তাহলে 180 মাইনাস 90, তাহলে 90 হবে, এটা এদিকে আসলে পরে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থিটা। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু তুমি পাচ্ছ 90 প্লাস থিটা অথবা π/2 প্লাস থিটা, এইটা তুমি পাচ্ছ। খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটাকে সাপোজ আমি বলতেই পারি π/2 প্লাস থিটা, মানে এটাকে তুমি বিটা ক্যান্সেল করো, এটাকে তুমি বিটা বলো। এখানে আবার এক্সট্রা লাইন চলে আসে, যাই হোক, বিটা ক্যান্সেল করো এটাকে তুমি, আর ডিভাইডেড বাই রয়েছে দেখো r², তাহলে এটাকে তুমি লিখতে পারো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এইটাকে তুমি সাপোজ 1 নম্বর নাম দিয়ে রাখো। ভালো করে বুঝে নাও, একদম ভালো করে বুঝে নাও, তাহলে কি মানে সমস্ত কিছু করতে পারবে। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল। তাহলে এখানে বিটা ভ্যালুটা আমি পুট করে দিই। তাহলে সুতরাং আমি বলবো যে ডিবি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই i ইন্টু ডিএল সাইন বিটা, বিটা মানে তোমার কত আসছে? π/2 প্লাস থিটা ডিভাইডেড বাই r², ডিভাইডেড বাই r²। তাহলে এটা আমরা পাচ্ছি। এইবার এই যে সাইন 90 প্লাস থিটা, এটা মানে কত? কস থিটা, তাই না? সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা হয়ে যাবে। এখানে একটুখানি ম্যাথমেটিক মানে জিওমেট্রি দিয়ে ক্যালকুলেশন করা যায়। দেখো, এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত? ক্যাপিটাল ডি। এখান থেকে এটুকু ডিস্টেন্স কত? এল। ফাইন, এখান থেকে এটুকু কত? আর। বুঝলাম। এবার এইখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এর রেসপেক্টে এইটুকুনি লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, রাইট? তাহলে পরে আমি যদি মানে এল আর ডি এর মধ্যে রিলেশন দেখতে চাই তাহলে কেমন হবে? এল আর ডি এর মধ্যে আমি রিলেশন দেখতে চাইছি। ওকে, তাহলে তুমি বলবে, তাহলে তুমি কি বলবে? এখানে দেখো, এখানে তুমি বলতেই পারো যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ডি। অতিভুজ কোনটা? এখানে আর, তাই তো? এখানে কিন্তু আর মানে সরি, এখানে আর রয়েছে, এল নয়। তাহলে আরটাকে তুমি এই ডি এর টার্মসে নিয়ে আসতে চাইছো, আরটাকে তুমি ডি এর টার্মসে নিয়ে আসতে চাইছো, বুঝতে পারলে? কারণ ডিটা কনস্ট্যান্ট। তাহলে তুমি কি বলতে পারো যে এটা রেসপেক্ট, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে যদি তুমি আর ডি এর মধ্যে রিলেশন দেখো তাহলে তুমি কি বলবে? যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আবার? ডি, অতিভুজ কত? আর। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু ডি ওভার কস থিটা। সুতরাং আর ইকুয়াল টু 1/cos থিটা মানে সেক থিটা, তাহলে ডি সেক থিটা, এটা তুমি বলতে পারো। বুঝতে পারলে? তাহলে আর এর ভ্যালু তুমি পেয়ে গেলে ডি সেক থিটা। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে তাহলে এল আর যে ডি এদের মধ্যে রিলেশন যদি দেখো তাহলে কি হবে? তাহলে তুমি ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারো লম্ব বাই ভূমি। নাও ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে এল, ভূমি মানে তোমার ডি, তাই তো? তাহলে এ লিখলে তুমি কি বলবে? ডি ইন্টু ট্যান থিটা। এটা কেন করলাম এখনই বুঝতে পারবে। কারণ এইখানে দেখো তোমার এলিমেন্টারি লেন্থ ডিএল রয়েছে, রাইট? এই ডিএলটাকে আমি থিটার টার্মসে রিপ্রেজেন্ট করবো আমরা। তাহলে এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কী হবে বাবা? তাহলে এলটা হয়ে যাবে ডিএল
আর ক্যাপিটাল ডি তো কনস্ট্যান্ট। ট্যান থিটা ডেরিভেটিভ করলে কত হয় সেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা, বিকজ থিটা ডেরিভেটিভ করলে ডি থিটা হয়ে যাবে, বুঝতে পারলে? ট্যান থিটার ডেরিভেটিভ তোমাকে জানতে হবে, সেটা কথা হবে সেক স্কয়ার থিটা। তাহলে এইটা তুমি পাচ্ছ। তাহলে ডিএল এর ভ্যালু পেয়েছো, আর এর ভ্যালু পেয়েছো, তাহলে এইগুলোকে তুমি পুট করে দিতে পারো। তাহলে এটাকে তুমি একটা নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, আর এগুলোকে তুমি নাম দাও, এটাকে সাপোজ বলছো 3, এটাকে সাপোজ তুমি বলছো 4। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন আমরা এই 2 নম্বর ইকুয়েশনে পুট করতে পারি। সো সুতরাং আমরা বলতেই পারি from equation 2 by putting 3 and 4 কি পাচ্ছি বাবা, dB equal to mu0 divided by 4 pi। এখানে কারেন্ট থাকছে, এখানে ডিএল, এই ডিএল এর মানে কত দেখো, ডিএল এর মানে হচ্ছে তোমার ডি সেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ডি সেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? এই যে আর স্কয়ার ছিল। আচ্ছা, এখানে পরে কিন্তু মানে সাইন পাই বাই 2 প্লাস থিটা থাকবে অবশ্যই। এখানে লিখবে তুমি সাইন পাই বাই 2 প্লাস থিটা, এটাকে আবার ইগনোর করো না, ঠিক আছে? আর ডি মানে তুমি কত পেয়েছো দেখো, সরি আর মানে কত পেয়েছো তুমি, ডি সেক থিটা, তাহলে আর স্কয়ার, তাহলে ডি স্কয়ার হবে, এখানে সেক স্কয়ার থিটা হবে, বুঝতে পারলে তুমি? এটা তাহলে পাচ্ছ আলটিমেট। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, তাহলে এখানে একটা ডি, এখানে একটা ডি কাটলো, এখানে সেক্স স্কয়ার থিটা, এখানে সেক্স স্কয়ার থিটা কেটে গেল, এখানে সাইন পাই বাই 2 প্লাস থিটা, এটা কত হয় কস হয়। তাহলে এখান থেকে তুমি বলবে ডিবি ইকুয়াল টু মিউ0 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই, আর এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি পাবে কস থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই ডি। দেখো একদম সিম্পলেস্ট ফর্ম চলে আসছে, তাই না? কারণ মিউ0 কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট। তাহলে তোমাকে যদি বলে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমাকে বলো পুরো লেন্থটার জন্য, তাহলে তুমি জাস্ট ইন্টিগ্রেট করবে থিটার উপরে, তাই না? সো আমি যদি বলি, সো দেয়ারফর সুতরাং টোটাল ম্যাগনেটিক field at point P is or will be কত হবে? তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করবে, সুতরাং b ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি, ফাইন। তাহলে b ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি মানে কত হবে, মিউ0 বাই 4 পাই আই কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডি, বুঝতে পারলে? তাহলে এখানে থেকে দেখো মিউ0 কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন কার উপর হচ্ছে শুধুমাত্র কস থিটা ইন্টু ডি থিটা। এবার তুমি লিমিট পুট করবে, তাই না? এই লিমিটটা ভালো করে বুঝতে হবে। দেখো ছবিটা দেখো, তাহলে পরে লিমিট বলতে তুমি কি যাবে, এই ওয়াই থেকে এক্স পর্যন্ত যাবে, তাহলে ওয়াই থেকে তুমি এক্স পর্যন্ত যেতে চাইছো, তাহলে ওয়াই থেকে এক্স পর্যন্ত এইভাবে যাবে তুমি। দেখো তোমার এই মানে মিডিল পয়েন্ট থেকে ডিএল এর যে মধ্যে অ্যাঙ্গেল সেটা কত, থিটা। তাহলে আমি যদি এইটাকে যদি আমি বেস লাইন মানে রেফারেন্স যদি কনসিডার করি, তাহলে রেফারেন্সের মানে ক্লকওয়াইজ ঘুরলে পরে পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পরে নেগেটিভ হয়, এইটুকু তো জানো তোমরা। ক্লকওয়াইজকে আমরা পজিটিভ কনসিডার করছি আর অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ কনসিডার করছি। তাহলে এখানটাতে আমি যদি এই দিক থেকে যদি আমি এই দিকে আসি, তাহলে এটাকে বলো -θ1। সিমিলারলি আমরা যদি এইখান থেকে এই দিকে আসি, তাহলে এটাকে বলবো আমরা +θ2, বুঝতে পারলে? তাহলে মানে নেগেটিভ মানে নিচের দিকটাকে আমরা নেগেটিভ কনসিডার করি। আমি যদি এটাকে রেফারেন্স ধরি, রেফারেন্স ফ্রেম, তার নিচের দিকটা মাইনাস, উপরের দিকটা পজিটিভ, তাহলে এখান থেকে নিচের দিক মানে -θ1, তাহলে এই পয়েন্টটা
কতখানি অ্যাঙ্গেল করে আছে, -θ1 অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখান থেকে আমরা এখানে আসবো কিভাবে, তাহলে -θ1 থেকে আমি যদি θ2 পর্যন্ত আসি তাহলেই হয়ে গেল, তাহলে পুরোটা পেয়ে যাচ্ছি আমি। বুঝতে পারলে? তাহলে তোমাকে বুঝতে হবে কি এইটা তোমার রেফারেন্স ফ্রেম, কারণ তুমি অ্যাঙ্গেলটা কনসিডার করবে সবসময় কি রেফারেন্স ফ্রেম থেকে। বুঝতে পারলে? তাহলে রেফারেন্স ফ্রেম থেকে তুমি অ্যাঙ্গেল কনসিডার করছো, একটা নিচের দিকে গেছে একটা উপরের দিকে গেছে, তুমি নিচের দিকটাকে নেগেটিভ কনসিডার করবে, উপরের দিকটাকে তুমি পজিটিভ কনসিডার করবে, এটাই কনভেনশন। বুঝতে পারলে? এটাই আমাদের কনভেনশন। কারণ নিচের দিকে যেরকম তুমি দেখো, তুমি যদি অ্যাক্সিস দেখো এরকম তো অ্যাক্সিস হয়ে থাকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তবে এক্স এর বাঁ দিকটাকে বলে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর ওয়াই এর নিচ দিকটাকে বলে আমরা কি মাইনাস বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এখানে ঠিক সেরকম। তাহলে এটা তোমার রেফারেন্স ফ্রেম, তার নিচের দিকটা মাইনাস হবে। তাহলে এখানে লিমিটটা কি হলো, আলটিমেট লিমিটটা হয়ে দাঁড়ালো থিটা ইকুয়াল টু -θ1 থেকে θ2। বুঝতে পারলে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0I ডিভাইডেড বাই 4π ক্যাপিটাল ডি। তাহলে কার ডেরিভেটিভ করলে কস হয়, সাইন থিটা ডেরিভেটিভ করলে কিন্তু কস থিটা আসে। তাহলে এখানে আসবে তোমার সাইন থিটা। তাহলে লিমিট পুট করে দাও θ1 থেকে θ2। বুঝতে পারলে? এবার তুমি এখানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবে, লিমিটটাকে তুমি এখানে পুট করে দেবে। তো লিমিট পুট করলে কত হয় বাবা, তাহলে μ0I ডিভাইডেড বাই 4π ক্যাপিটাল ডি থাকবে পড়ে। তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত বাবা θ2 মাইনাস সাইন θ1। বুঝতে পারলে? তাহলে এইটা তোমার আচ্ছা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, কারণ সূত্রে মাইনাস, আর এখানে তুমি এরকমভাবে লেখো -θ1। ওকে, এবার সাইনের তো মাইনাস বেরিয়ে আসে, তাহলে তুমি কি বলবে যে বি ইকুয়াল টু μ0I ডিভাইডেড বাই 4π ডি। এখানে সাইন θ2 আর মাইনাসটা বাইরে চলে আসবে, সুতরাং প্লাস হয়ে যাবে সাইন θ1। ওকে, এবার আগে পরে কোনো অসুবিধা নেই, কারণ যোগ তো আমরা আগে পরে লিখতেই পারি। এইটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক ফিল্ড, একটা ফাইনাইট ওয়্যারের জন্যে। ওকে, এখান থেকে আমি দুটো মানে কেস করি, এটাকে তুমি মনে রাখবে। হ্যাঁ, মানে এটা মনে রাখলে পরে সুবিধা হবে কিছু প্রবলেম করতে। সুতরাং এটাকে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, দুটো কেস দেখা যাক, দুটো কেস দেখা যাক। কেস 1, ফার্স্ট কেসটা আমি কি বলতে চাইছি, যদি এরকম হয় ইফ ওয়্যারটা যদি তোমার ইনফাইনাইট হয়, মানে অসীম দৈর্ঘ্যের যদি তার হয়ে থাকে, ইফ দ্য ওয়্যার ইজ ইনফাইনাইট, লেন্থ, তার মানে কি ওয়্যারটার লেন্থ ইনফাইনাইট, মানে এরকম তো ওয়্যার ছিল, এটা তোমার ওয়াই ছিল, এটা তোমার এক্স ছিল, বাট এইখানে কিন্তু এই দিকটা এক্সটেন্ডেড আরও রয়েছে ইনফাইনাইট পর্যন্ত। এইবার তোমাকে বললো এইখানেই ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে। যদি ওয়্যারটা ইনফাইনাইট হয়ে থাকে তাহলে কি মনে হবে, দেখো এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স ডি, এইটা আর এখান থেকে যে ডিস্টেন্সটা মানে এক্স পর্যন্ত ডিস্টেন্স যেটা ইনফাইনাইট পর্যন্ত গেছে, এই যে ডিটা খুবই স্মল না? মানে আমি যদি অনেক উপরে মানে একদম পুরো টপ মোস্ট যদি আমি এলিমেন্টের লেন্থ ডিএল কনসিডার করি, তাহলে ডিএল মানে তাহলে সেখান থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কী হবে, আর হবে। তাহলে আর কিন্তু মাছ গ্রেটার দেন ডি। যদি এটা হয় তাহলে তুমি কি বলবে, যেন এরকম মনে হবে না যে পি পয়েন্টটা যেন ভাই পুরো ওয়্যারটার গায়ের মধ্যে রয়েছে, তার মানে তাদের মধ্যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল যে θ1 আর যে θ2 সেটা কত মনে হবে, জাস্ট 90 ডিগ্রি মনে হবে, তাই না? মানে এটাকে তুমি মনে করবে এরকম, মানে আমি যদি ছবি দেখাই যেন এরকম তো ওয়্যার রয়েছে, যেন এরকম কাছাকাছি রয়েছে, তাহলে তোমার কি মনে হবে যেন এরকম কাছাকাছি এরকম মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো, পুরো 90 ডিগ্রি, একদম প্রায় 90 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেট 90 ডিগ্রি, যেহেতু ইনফাইনাইট।
তাই না? 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা 1ও 90 ডিগ্রি, থিটা 2টাও কিন্তু 90 ডিগ্রি। বুঝতে পারলে তো কী করে 90 ডিগ্রি হচ্ছে? কারণ ওয়্যারটা ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট হলে পরে কী হবে, এই যে ডি ডিস্টেন্সটা খুবই স্মল হয়ে যাবে, তখন যেন মনে হবে মানে এরকম তুমি ভাবতে পারো যেরকম ধরো যেরকম আমরা বলি না যে দূর থেকে শস্যের ক্ষেত্রে ঘনই মনে হয়, এরকম গল্পটাতে, বুঝতে পারলে? বা তুমি একটা জিনিস ইমাজিন করতে পারো, ধরো এটা একটা তোমার ঘর, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি আস্তে আস্তে তো ওপর দিকে যাবে, যত ওপর দিকে তত তোমার কী মনে হয় বলো তো? মনে হবে যেন মানুষটা পুরো ঘরের কাছাকাছি লেগে আছে। এখানেও ঠিক তাই হচ্ছে, বুঝতে পারলে? তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু, কারণ কিছু ছিল μ0 ইন্টু আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডি, সাইন 90 ডিগ্রি মানে 1 প্লাস 1, কত আসছে বাবা? 2 আসছে। তাহলে এখানে তুমি বলতেই পারো সুতরাং বি ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4 পাই ডি, তাহলে মেনলি আমরা লিখতে পারি μ0 আই ডিভাইডেড বাই 2 দিয়ে কেটে যাবে, সুতরাং 2 পাই ইন্টু ডি, এইটা আমরা বলতে পারি। তাহলে ওয়্যারটা যদি ইনফাইনাইট হয় তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড পাবে তুমি, সেটা এটা পাবে তুমি। এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু অবশ্যই ভেতরের দিকে, তুমি দেখতেই পাচ্ছ, ক্রস প্রোডাক্ট লাগাও না, রাইট হ্যান্ডের স্ক্রু কাজে লাগাও না, তাহলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এটা একটা কেস গেল। সেকেন্ড কেস বলি, কেস নাম্বার 2। কি যদি ওয়্যারটা মানে ইয়ে হয়, মানে সিমেট্রিক যদি না হয়, যদি অ্যাসিমেট্রিক হয়, মানে অর্ধেক যদি হয়, এরকম যদি থাকে, ভালো করে বোঝো, আমি এইখান থেকে মানে এইটাই তোমার ওয়াই পয়েন্ট, এইটাই তোমার এক্স পয়েন্ট, বাট এটা ইনফাইনাইট পর্যন্ত গেছে এটা, বাট তুমি বলছো যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা, বুঝতে পারলে? তাহলে সেমি মানে সেমি লেন্থ হয়ে গেল এটা, তাই না? ফুল লেন্থ নয়, সেমি লেন্থ হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে একটা অ্যাঙ্গেল কিন্তু 0 হয়ে গেল, কারণ এইখানে যদি থাকতো তাহলে কি এরকম অ্যাঙ্গেল হতো -θ1 ছিল, বাট সেটাই কী হয়ে গেলো এইখানটায়, তার মানে এই অ্যাঙ্গেলটা দেখো 0, তাহলে আমরা বলতেই পারি যে θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, বাট θ1 ইকুয়াল টু 0 হবে, বিকজ ওয়্যারটা কিন্তু আমি ইনফাইনাইট নিয়েছি, ওয়্যারটা কিন্তু ইনফাইনাইট। তাহলে θ2 উপরেরটাকে ধরেছিলাম পজিটিভটাকে, তাহলে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ যেহেতু ইনফাইনাইট ওয়্যার ধরেছো, তাহলে পি পয়েন্টটাকে মনে হবে যেন গ্যাসের সাথে সাথে লেগে আছে, আর θ1টা 0 হবে। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0 আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডি ইন্টু, যেহেতু সাইন θ2 প্লাস সাইন θ1, সাইন θ2 ভ্যালু কত হবে? সাইন 90 ডিগ্রি, একটা লাইন লিখে দিই, প্লাস সাইন 0 ডিগ্রি, তাহলে এটার মান তোমার 1, এটা তোমার 0, তাহলে আলটিমেট যেটা তুমি পাচ্ছ, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0 আই ডিভাইডেড বাই 4 পাই ডি ইন্টু 1, বুঝতে পারলে? তাহলে আলটিমেট তোমার এইটা আনসার আসছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতদূর পর্যন্ত বুঝলাম। আরেকটা রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর কেস। কি যদি ধরো এরকম ওয়্যার রয়েছে, তো এটা তোমার ওয়্যার, এটা তুমি ওয়াই বলেছো, এটা তুমি এক্স বলেছো, বুঝলাম। আমরা এতক্ষণ পর্যন্ত দেখবে যে ম্যাগনেটিক ফিল্ড বের করছিলাম এই ওয়্যারটা, মানে এইসব জায়গাতে বের করছিলাম, কিন্তু আমি যদি বলি একদম ঠিক মানে ওয়্যারটার বাইরে যদি দেখি আমরা ম্যাগনেটিক ফিল্ড, বাইরে বলতে কি মানে ধরো এই পর্যন্ত এর লেন্থটা শেষ হয়ে গেছে, তারও যদি ওপরে মানে বর্ধিতাংশ যদি আমরা দেখি, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা দেখতে চাইছি। সরি, বুঝতে পারলে? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা দেখতে চাইছি। তাহলে কিছুই না, তাহলে এইটাকে তুমি যদি বাড়িয়ে দাও তাহলে এরকম হবে, তো তাহলে রেফারেন্স পয়েন্ট তুমি কনসিডার করবে এটা তখন, তাই তো? তাহলে এই ডিস্টেন্সটা তোমার ডি ডিস্টেন্স হয়ে যাবে, ফাইন। আমরা দেখো এটা কিন্তু করেছিলাম যে বি ইকুয়াল টু লিমিটটাই কিন্তু মেইন এখানে, আর কিছুই না,
বি ইকুয়াল আমরা কি বলেছিলাম যে মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডি ইন্টিগ্রেশন কস থিটা ইন্টু ডি থিটা, এটা আমরা বলেছিলাম। এখানে থিটার ইন্টিগ্রেশন হবে। তাহলে দেখো তুমি এবার কি করছো, এইখান থেকে এইখানে আসছো, যেহেতু নিচের দিকে আসছো তাহলে দিস ইজ অলসো নেগেটিভ, এটা তোমার কত মাইনাস থিটা 1। আবার তুমি এইখান থেকে দেখো এইখানে আসছো, রাইট, এটাও আবার নেগেটিভ, কারণ নিচের দিকে নামছো তুমি, তাহলে মাইনাস থিটা 2 বলবে। তাহলে লিমিটটা তোমার কি হবে, লিমিটটা আলটিমেট হবে মাইনাস থিটা 1 থেকে মাইনাস থিটা 2 পর্যন্ত, বুঝতে পারলে? তাহলে এটা তোমার কিন্তু লিমিট হবে। তাহলে এই লিমিটটাই তোমাকে বুঝে বুঝে করতে হবে, যেহেতু নিচের দিকে তাই মাইনাস হবে। এবার তুমি এটাকে ভাঙো, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে সুতরাং আমি বি ইকুয়াল টু বলতে পারি মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে এটাকে ভাঙলে পরে সাইন থিটা পাবো, এখানে মাইনাস থিটা 1 থেকে মাইনাস থিটা 2। এখান থেকে আমি যদি বি ক্যালকুলেট করি, সুতরাং মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ডি, তাহলে এটাকে করলে পরে দেখো সাইন মাইনাস থিটা 2 মাইনাস সাইন মাইনাস থিটা 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটাকে ভাঙলে কত আসবে বাবা, বি ইকুয়াল টু মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ডি। তাহলে এটা আসছে তোমার দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, সুতরাং সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, তাহলে এইটা তুমি পাবে। যদি ফাইনাইট ওয়্যার কনসিডার করো তাহলে তোমার আনসার এটা হবে। এইবার ওয়্যারটা যদি তোমার ইনফাইনাইট হয়, ওয়্যারটা যদি তোমার ইনফাইনাইট হয়, ইফ the wire is an infinite, যদি ইনফাইনাইট ওয়্যার হয় তাহলে তুমি কি বলবে, উপরটা ইনফাইনাইট হয়ে গেল, তাহলে পরে সাইন থিটা 1 এর মান 90 ডিগ্রি হবে, সাইন থিটা 2 এর মান 90 ডিগ্রি হবে। ইনফাইনাইট ওয়্যার প্লাস আরেকটা পয়েন্ট, যেটা এই পি পয়েন্টটা, মানে দুটোর কেসই একই গল্প, মানে একই কথা। পি পয়েন্টটা যদি এইখানে না হয়, যদি পুরো একদম মানে এইখানটাই হতো, এটা বলা যায়। অথবা মানে যে ওয়্যারটা ধরো ইনফাইনাইট ওয়্যার কনসিডার করলে এবং এই পি পয়েন্টটাও তুমি কনসিডার করছো প্রায় মানে পি পয়েন্টটাও তুমি কনসিডার করছো অনেকটা দূরে, বুঝতে পারলে? পি পয়েন্টটাকে তুমি অনেকটা দূরে কনসিডার করছো, সেটা যদি হয়, অথবা যদি পি পয়েন্টটা যদি এর পুরো উপরে হয়, তাহলে তুমি কি বলবে যে থিটা 1 ইকুয়াল টু মানে 90 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ দেখো এখান থেকে তুমি যদি থিটা 1 মানে এক্সে বা ওয়াইতে আসো কি 90 ডিগ্রি দেবে। তাহলে যদি সেটা হয় তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত আসবে বাবা, বি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আইডিএল। আচ্ছা আইডিএল কেন থাকবে, শুধুমাত্র এটা থাকবে, তাই না? তাহলে সাইন থিটা 1 যেটা কত সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন থিটা 2 সেটা 90 ডিগ্রি। তাহলে দেখো এটা মান 1 দেবে, এটা মান 1 দেবে, বা সেম জিনিস, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি কত, 0। তাহলে বুঝতে পারলে একদম বর্ধিতাংশে টপ পয়েন্টে, মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বাবা, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0 হবে। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অবশ্যই 0 হবে। খুব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন দেখা যাক। নেক্সট অ্যাপ্লিকেশনটা কি বলছে, সাপোজ একটা সার্কুলার ওয়্যার নিয়েছো তুমি, এবার সার্কুলার ওয়্যারটার জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তুমি বের করতে চাইছো। আমি এইটারই আর একটা জেনারেল ফর্ম করব, আগে এটা দেখাই। সো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল, magnetic field at the center
অফ কারেন্ট ক্যারিং সার্কেল, ঠিক আছে, আফা সার্কেল বলে দিই, যে আই পরিমাণ কারেন্ট ক্যারি করছে, ঠিক আছে, হুইচ ইজ ক্যারিং কারেন্ট আই। এটা তার মানে ইমাজিন করতে পারো তুমি এরকম একটা ওয়্যার রয়েছে, এরকম একটা ওয়্যার, সার্কুলার ওয়্যার, যার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করছে। এই পি পয়েন্ট মানে একদম সেন্টারটা, এই পি পয়েন্ট তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে। তাহলে এই যে ওয়্যারটা রেডিয়াস তুমি ক্যান্সেল করে নাও, সাপোজ রেডিয়াস এ ধরলে, এইবার তুমি বায়োসাভার্স ল অ্যাপ্লাই করবে, রাইট? তাহলে এখানে তুমি একটা এলিমেন্টের লেন্থ কনসিডার করছো ডিএল, ডিএলের ডিরেকশনটা কিন্তু ঠিক স্পর্শক বরাবর, তাহলে এই ডিএল এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখবে সেটা এই দিক বরাবর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি 90 ডিগ্রি, রাইট? তাহলে বায়োসাভার্স ল কি বলছে যে ডিবি ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এখানে আর মিনস এ, সুতরাং এ স্কোয়ার বা আর স্কোয়ারের লেখো তাহলে বেশি সুবিধা হবে, এটা আর করে দাও, আর স্কোয়ার। ওকে, দেখতে সুন্দর লাগবে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখলে তুমি? 90 ডিগ্রি বলছো, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে তুমি বলবে সাইন 90 ডিগ্রি মানে কত? 1। তাহলে সুতরাং ডিবি ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই ইন্টু কারেন্ট ইন্টু ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফাইন, আরটা দেখো কনস্ট্যান্ট, তাহলে তোমার এখানে তুমি যেটা পেয়েছো এটা কি? এই এলিমেন্টের ডিএল লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড, আমার তো ভাই টোটাল ম্যাগনেটিক ফিল্ড দরকার, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে মানে অ্যাট দ্য সেন্টার ফর দ্য হোল পেরিমিটার। ওকে, ম্যাগনেটিক ফিল্ড সেটা কত হবে বলো? তাহলে তুমি বলবে ইন্টিগ্রেশন করবো আমরা, ঠিক? তাহলে বি ইকুয়ালটা আমরা বলতে পারি ইন্টিগ্রেশন মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই ডিএল আর স্কোয়ার, এটা। তাহলে এইখানে দেখো তুমি, আচ্ছা এক চান্সেই করে দিই, কোনো অসুবিধা নেই, বি মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএল, এটা তুমি করছো তো? তাহলে এইখানে ভালো করে তাকিয়ে দেখো, এই ডিএল মানে কত? এই পুরো মানে এই এলিমেন্টের লেন্থ, তার ইন্টিগ্রেশন মানে কি? পুরোটা কত? এই পুরোটা কিন্তু 2 পাই ইন্টু আর, তাই না? পরিধি, তা আমরা এখানে বলতেই পারি এটা মানে কত? 2 পাই ইন্টু আর, মানে 2 পাই আর। সুতরাং মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। এখানে দেখো একটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 পাই আর এখানে 2 পাই কেটে 2 থাকছে, তাহলে আলটিমেট এখানে যেটা থাকছে পড়ে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর, তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল। সার্কেলের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু আমরা এটা পাচ্ছি, বুঝতে পারলে? এটাকে একটুখানি জেনারেলাইজড করে দিই, এটা যেরকম সার্কেল বলেছে একটা কেস করি আমি, ঠিক আছে? যদি জিনিসটা সার্কেল না হয়ে এইরকম হতো, ধরো তোমাকে দেখাই, এইরকম যদি হতো, কারেন্ট কিন্তু আসছে এইভাবে, বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টে এইটাকে একটুখানি ভালো করে ছবিটা আঁকতে হবে। আচ্ছা, এই পয়েন্টে সাপোজ তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে বললো, এইটাকে তুমি এইরকম দাও, এইটাকে তুমি এইরকম দাও, এখনই বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইছি আমি। তাহলে এরকম একটা ওয়্যার রয়েছে, এদিক দিয়ে কারেন্ট আসছে, এরকম বাঁকানো রয়েছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। সাপোজ আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ভালো করে দেখো, এখানে দেখো কার্ভ রয়েছে, তাহলে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে,
রাইট। মানে আমি যদি লিখি এম এন ও পি, দেখো এম এন এর জন্য মানে এই যে এম এন ওয়্যারের মধ্যে যে কারেন্ট আসছে তার জন্য এই সি পয়েন্টে কোনো কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হবে না, কারণ কারণ দেখো ওয়্যারের ঠিক উপরে রয়েছে, তাই না, বর্ধিতাংশের পয়েন্টে রয়েছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়, তাহলে এইটুকুন ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড জিরো। সিমিলারলি যে বিও ওয়্যারটা সরি ওপি ওয়্যারটার জন্য সি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো, কারণ একই গল্প, কারণ একদম পুরো বর্ধিতাংশের পয়েন্টে রয়েছে, তাহলে শুধুমাত্র যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা কিন্তু এই যে সাদা ওয়্যারটা রয়েছে এই সাদা ওয়্যারটার জন্য, মানে সাদা কালারের যে ওয়্যারটা তার জন্য, তাহলে সেটা কত হবে। তাহলে এখনই আমরা একটা সার্কেলের জন্য বের করেছি। এবার তাহলে এটাকে একটুখানি ভালো করে করা যায়। তাহলে এই যে আমরা যে একটা মানে বৃত্তচাপ কনসিডার করেছি, কতখানি অ্যাঙ্গেল করে আছে, সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে, কতখানি অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, ফাইন। তাহলে তুমি এখানে কি বলতে পারো, তুমি এখানে কি বলো এটাকে বায়াস সাভার্স ল অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখান থেকে এইটুকুনি লেন্থ কতখানি সেটা তোমাকে জানলেই হয়ে যাবে, কারণ এখানে তুমি ডিএল কনসিডার করছো সাপোজ, তাহলে তুমি বলবে যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই আই ইন্টু ডিএল। এবার ডিএল আর এটা ডিস্টেন্সটা তুমি ধরছো আর, মানে ডিএল সাইন থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা তুমি বলছো। এইখানে দেখো ডিএল আর আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এখানেও কিন্তু থিটাটা কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে থিটা 90 মানে সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 কত হয় বাবা, 1 হয়। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএল। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড দরকার, তাহলে ইন্টিগ্রেট করব আমি, তাহলে এক চান্সে লিখছি মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার কমন গেল, তাহলে এর ইন্টিগ্রেশন হবে। তাহলে এখান থেকে পুরোটা কতখানি লেন্থ, এটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ আমরা কী করে বের করি, যে ধরো এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, রেডিয়াস যদি আর হয়, তাহলে তোমরা কি লেখো যে ডিএস ইকুয়াল টু বৃত্তচাপ, ডিএস ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা, এটা লিখে থাকি আমরা, তাই তো। বৃত্তচাপ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাহলে এখানে এই পুরোটা লেন্থ কতখানি, ইন্টিগ্রেশন ডিএল, তাহলে ইন্টিগ্রেশন ডিএল তার মান কতখানি হবে দেখো, তাহলে আর ইন্টু থিটা হবে, আর ইন্টু থিটা হবে, ওকে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে লিখি, সুতরাং বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ইন্টু থিটা, ওকে। এখানে যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই, দেখো একটার একটার কাটবে, তাহলে এখানে 2 আর লিখে দাও, আর বা এখানে এক চান্সে লিখি এখানে 4 আর 4 পাই আর ইন্টু থিটা, এটা থাকবে পরে। এইটাকে আরেকটুখানি ভালো করে লেখো, দেখো কি লিখছি আমি, এটাকে কেন লিখছি একটু পরে বোঝাচ্ছি আমি। সো মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 আর লিখতে পারো ইন্টু থিটা ডিভাইডেড বাই 2 পাই, এরকম ফর্মে লেখো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। কেন মনে রাখতে সুবিধা হবে এখনই বলছি। একটু আগে আমরা দেখো সার্কেলের জন্য বের করেছিলাম, সার্কেলের জন্য কি পেয়েছো তুমি, মিউ জিরো আই বাই 2 আর, তাহলে পুরো সার্কেলের জন্য দেখো মিউ জিরো আই বাই 2 আর, ফাইন। তাহলে পুরো সার্কেল মানে কত, থিটা ইকুয়াল টু 2 পাই, একদম হোল সার্কেল যদি তুমি কনসিডার করো তাহলে এখানে কি হবে, থিটা ইকুয়াল টু 2 পাই হবে, ওকে। তাহলে এই যে এটা আমরা কী করেছি দেখো, মানে একটা থিটা অ্যাঙ্গেলের জন্য করেছি, এটা যদি আমরা পুরো সার্কেলের জন্য করতাম তাহলে কি থিটাটা 2 পাই হয়ে যেত, তাহলে 2 পাই যদি তুমি এখানে লেখো তাহলে কি সেটা 2 পাই কেটে গিয়ে জাস্ট মিউ জিরো আই বাই 2 আর পরে থাকবে, তো এটাই কি পুরো সার্কেলের জন্য দিচ্ছে, তাহলে বুঝতে পারলে। তাহলে এটা একটা জেনারেল ফর্ম, এটা আমাদের কি, এটা জেনারেল ফর্ম, মানে তোমাকে যদি এইটুকুনি অ্যাঙ্গেলের জন্য বলে তাহলে কি করবে তুমি, জাস্ট থিটা ডিভাইডেড বাই 2 পাই করে দেবে, মানে কতখানি অংশ, থিটা ডিভাইডেড বাই 2 পাই,
এটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে কিছুই মনে রাখতে হচ্ছে না কিন্তু, দেখো শুধুমাত্র μ0I ডিভাইডেড বাই 2r। এটা কার জন্য হয়? ফুল সার্কেলের জন্য হয়। তোমাকে যদি বলে একটা থিটা অ্যাঙ্গেলের জন্য, তাহলে তুমি কি করবে? জাস্ট থিটা ডিভাইডেড বাই 2π, মানে থিটা অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2π হয়ে গেল। থিটা যদি 2π হয় তাহলে দেখো পুরোটা সার্কেলের জন্য হচ্ছে। বুঝতে পারলাম? এই ট্রিক্সগুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নিট গেটের জন্য, নিট জয়েন্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট প্রবলেম দেখো, মানে অ্যাপ্লিকেশন। নেক্সট আমরা যেটা করতে চাইছি, এরকমই আমি একটা সার্কুলার ওয়্যার কনসিডার করব, বাট ওয়্যারটার একদম সেন্টারে নয়, অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি আমরা। ওকে, এক সেকেন্ড জল খেয়ে নিই। তাহলে অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করতে চাইছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। খুব মশা হয়েছে। সো দেখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম লিখতে পারো যে, ছবিটা ভালো করে বুঝলেই কি হবে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড at the axis of a circular current carrying wire, current conductor wire, ঠিক আছে, কন্ডাক্টর বলে দাও। তাহলে এইটা আমরা দেখতে চাইছি। তো ছবিটাকে ভালো করে দেখো। ধরো এরকম একটা ওয়্যার রয়েছে, এবার একটা সার্কুলার ওয়্যার রয়েছে, এইটা তার অ্যাক্সিস, এটা তার অ্যাক্সিস। এর জন্য সাপোজ এই পয়েন্টে, মানে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে বলছে। এই যে সার্কুলার যে ওয়্যার, তার একটা তুমি রেডিয়াস কনসিডার করে নাও। সার্কুলার যে ওয়্যার রয়েছে, ওয়্যারটার রেডিয়াস তো ফিক্সড হবে বাবা, তাই না? তাহলে ওয়্যারে একটা তুমি রেডিয়াস কনসিডার করে নাও। ওকে, সাপোজ আমি একটুখানি ভালো করে ছবিটাকে দেখাই। সাপোজ এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো আমাদের জি, মানে জেড, তাই তো? তাহলে এইখান থেকে এই পয়েন্টটা সাপোজ জেড ডিস্টেন্স, ওকে। ওয়্যারটার রেডিয়াসটা তুমি কনসিডার করছো সাপোজ এ বা কিছু একটা, এ তুমি কনসিডার করলে ওয়্যারটার রেডিয়াস, এ হচ্ছে তোমার ওয়্যারটার রেডিয়াস, দ্য রেডিয়াস অফ ওয়্যার। ওকে, আচ্ছা, এইবার তুমি একটা কাজ করলে যে, আমাদের তো কি বলে এটাকে, বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে বায়োসাভার্টস লর জন্য কি করবে? তুমি এখানে একটা এলিমেন্টারি তুমি লেন্থ কনসিডার করবে, সাপোজ সেটা ডিএল, এবং এই ওয়্যারটার থ্রু দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে তার জন্য তুমি এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করবে। পি পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করবে। এই ডিস্টেন্সটা তুমি সাপোজ কনসিডার করে নিলে আর। ওকে, তাহলে পরে অ্যাকর্ডিং টু বায়োসাভার্টস ল তুমি কি বলবে? যে ডিবি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4π আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে তাহলে কি হচ্ছে এখানে দেখো, ডিএল তোমার এইটা, রাইট? ডিএল এর ডিরেকশন এদিক বরাবর, আর এর ডিরেকশন কিন্তু ঠিক এই দিক বরাবর। তুমি যদি ছবিটা একটুখানি ভালো করে দেখো, মানে তোমার ঘরে যদি মানে বালা থাকে, মানে মেয়েরা যে চুড়ি পরে, ঠিক আছে, সেই বালা, বা ছেলেরাও তো বালা পরে, সেই বালাটাকে তুমি ধরো বিছানার উপর রাখলে, ঠিক আছে, সেখান থেকে তুমি তার মাঝখানে একটা তুমি এরা পেন নিয়ে নাও সেন্টার থেকে। ওকে, এইবার তুমি
যে সার্কেলটার পরিধি থেকে, পরিধির একটা পয়েন্ট মানে ডিএল একটা তুমি লেন্থ কনসিডার করো, সেখান থেকে তুমি এই পয়েন্টে একটা আর একটা পেন দাঁড় করাও। এবার ডিএল এর ডিরেকশন বরাবর তুমি একটা পেন দাঁড় করো, তাহলে তুমি দেখতে পাবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কতখানি, 90 ডিগ্রি, আর কিছুই না। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি, 90 ডিগ্রি। তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সেন্স থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা মিনস এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি ডিবি ইকুয়াল টু বলতেই পারো μ0 ডিভাইডেড বাই 4 পাই আইডিএল, কারণ সাইন 91 হয়, ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, এটা তুমি বলতে পারো। আচ্ছা, এবার দেখো এই যে আর এর সাথে এদের রিলেশন কেমন হতে পারে সেটা আমরা বের করে নিই। ওকে, কারণ পুরো ওয়্যারটার জন্য আমাদেরকে বের করতে হবে। তাহলে আর এ আর জেড এদের মধ্যে রিলেশন কি, দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এটা তোমার কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটার রেসপেক্টে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে তুমি এখানে বলতেই পারো যে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে লম্ব, ভূমি, অতিভুজ। এক সেকেন্ড বাবা। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এই অ্যাঙ্গেল, এটা যদি আমার অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তাহলে এর রেসপেক্টে এটা তোমার, আচ্ছা ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে, তো তাহলে এটা অতিভুজ হবে, এটা অতিভুজ হবে। এইটা তোমার, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব হবে। ঠিক আছে, মানে যে কোনো অ্যাঙ্গেলের রেসপেক্টে অপোজিট বাহুটা সেটা কি লম্ব হয়ে থাকে, বাট এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অপোজিট বাহুটা কিন্তু অতিভুজ হয়, তাহলে এটা আমাদের অতিভুজ। এটা আমি মানে মিস্টেক করছিলাম। সো যে কোনো অ্যাঙ্গেল তো নয় এটা, না 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, তার রেসপেক্টে, তার যে রেসপেক্ট অপোজিট যে বাহুটা সেটা কিন্তু অতিভুজ হয়ে থাকে। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা তুমি বলতে পারো। ওকে, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিকই বললাম। আচ্ছা, তাহলে আর স্কোয়ারের জায়গায় মানটা তুমি এখানে পুট করে দিতে পারো। সুতরাং ডিবি ইকুয়াল টু μ0 আই ডিভাইডেড বাই 4 পাই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে কত তাহলে পাচ্ছ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেহেতু আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে তাহলে এটাই পাবে তুমি। ওকে, আচ্ছা এটুকুনি বুঝলাম। এইবার ডিএল তো তোমার এই এলিমেন্টারি লেন্থ, আমার দরকার কি পুরো সার্কেলটা, তাই না? তাহলে তার জন্য কি ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা ইন্টিগ্রেট করলে কী পাবে তুমি, পুরো লেন্থটা পেয়ে যাবে তুমি। তাহলে তুমি এখানে বলতেই পারো, সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড is B equal to integration dB। সুতরাং B equal to integration, আচ্ছা কনস্ট্যান্টগুলোকে বাইরে চলে আসে আগেই, I ডিভাইডেড বাই 4 পাই। দেখো এ স্কোয়ার জেড স্কোয়ার এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটাকেও তুমি লিখে নাও এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইন্টিগ্রেশন করলে এখানে শুধু ডিএল হবে। টোটাল ইন্টিগ্রেশন করলে কি পাবে তুমি, 2 পাই আর পাবে। তাহলে বি ইকুয়াল টু μ0 আই ডিভাইডেড বাই 4 পাই জেড স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 2 পাই ইন্টু আর। ওকে, এখানে তুমি যদি কাটাকাটি করো, দেখো এখানে 2 পাই, এখানে 4 পাই থেকে কাটলে 2 থাকবে, এখানে আর থাকবে পড়ে, তাই না? আবার আর মানে কত, আর মানে তুমি এখান থেকে আবার বলতে পারো আর মানে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আর এর মান তুমি পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলবে যে ভাই বি ইকুয়াল টু μ0 আই ডিভাইডেড বাই 2 টাইমস অফ কত, দেখো
তাহলে আর মানে কত বললে তুমি? আর মানে তুমি বলছো রুট ওভার অফ এটা, এই তো। এক সেকেন্ড, তাহলে এইখানে তোমার পড়ে থাকছে এটা রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকছে তোমার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে আলটিমেট তুমি এখানে থাকবে, তোমার এখানে পড়ে থাকবে কত, মিউ জিরো আই ডিভাইডেড বাই, এখানে একটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ এক সেকেন্ড, ডিএল তো সাইন থিটা কত 90 ডিগ্রি হচ্ছে, তাই না? ঠিকই তো আছে, বাট কিছু একটা গন্ডগোল হচ্ছে, বিকজ এখানে তুমি পাচ্ছ কত 2 ইন্টু, এটা যদি কাটাকাটি করো তাহলে তোমার পড়ে থাকবে এখানে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা পড়ে থাকবে। তো উপরে একটা কিছু, যদি আমি সেন্টার ক্যান্সেল করি তার মানে কি জেড ইকুয়াল টু 0, ঠিকই তো আছে, জেড ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা হবে, ঠিকই আছে, তাই না? এখান থেকে তুমি একটা জিনিস যেটা করতে পারো, ঠিক আছে, এটাই তোমার আনসার হবে। তাহলে তুমি এটাকে বলতে পারো, সুতরাং বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 টাইমস জেড স্কোয়ার এ স্কোয়ার হাফ। ওকে, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড হবে। আচ্ছা, আমি যদি বা সেন্টারে দেখি, সাপোজ দেখি সার্কেলের সাথে মেলে কিনা, সাপোজ অ্যাট দ্য সেন্টার অফ দি সার্কেল, তাহলে সার্কেলের সেন্টার মানে কি, মানে জেড পয়েন্টটা 0 হয়ে যাবে, তাহলে আমি বলতেই পারি যে জেড ইকুয়াল টু 0। তাহলে জেড ইকুয়াল যদি 0 পুট করি তাহলে কত আসবে আলটিমেট, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 টাইমস অফ জেড জিরো প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা ভাঙলে পরে বলতেই পারি বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এ হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য সার্কেল। এটাই তো ছিল না, দেখো সার্কেলের জন্য, এই যে সার্কেলের জন্য মিলিয়ে নাও, মিউ জিরো আই বাই 2 আর মানে এখানে এ, ঠিক আছে, রেডিয়াসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার যদি এখানে এরকম হয় যে এটা যেটা করলাম আমরা, এটা কি একটা টার্নের জন্য, মানে এখানে যে সার্কেলটা রয়েছে সেখানে কি একটা ওয়্যার রয়েছে, যদি একটা ওয়্যারে যদি এন নাম্বার অফ যদি ওয়্যার থাকতো তাহলে কি জাস্ট সিম্পল এখানে এন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, মানে এই যে ফর্মুলা লিখলাম তো এখানে শুধুমাত্র কি এন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, মানে কেস 2 করে দিই, ফর এন নাম্বার অফ টার্নস, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট লিখবে বি ইকুয়াল টু মিউ জিরো আই ইন্টু ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ। বুঝতে পারলে? এটা তুমি লিখতে পারো, এটা তোমার আনসার হয়ে যাবে। আচ্ছা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিছুই নেই, একদম সিম্পল জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের বায়ো সাভার্টস লর 3টা অ্যাপ্লিকেশন। আর একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা কি হেলমজ কয়েল। হ্যাঁ, হেলমজ কয়েলটা ইম্পর্টেন্ট, বাট তোমাদের ডেরিভেশন নেই, আমি জাস্ট একটু বলে দিই। হেলমজ কয়েল, হ্যাঁ, হেলমজ কয়েল কি জিনিসটা দেখো, হেলমজ কয়েল হচ্ছে কি তোমার দুটো কয়েল রয়েছে, মানে এটাকে মেনলি ইউজ করা হয় ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য। সাপোজ এখানে একটা ওয়্যার রয়েছে এরকম,
আর এইখানে একটা সিমিলার ওয়্যার রয়েছে, সিমিলার ওয়্যার, ওকে, এরকম দুটো ওয়্যার রয়েছে, এখানে একটা ওয়্যার রয়েছে, এখানে একটা ওয়্যার রয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে ওয়্যার দুটোর যে রেডিয়াস, ওয়্যার দুটোর যে রেডিয়াস, মানে এর রেডিয়াসও তোমার এ রেডিয়াসও তোমার এ, এটা তাদের সেন্টারটা, ঠিক আছে। সো আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা কি, সাপোজ 2d, এখান থেকে এটুকুনি d, এখান থেকে এটুকুনি d, এটা ক্যালকুলেট করে দেখা হয় যে 2d ইকুয়াল টু a হয়ে থাকে। এটা ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে যে হেলমজ কয়েল, এই হেলমজ কয়েলের যে রেডিয়াস, সেটাই মানে কি তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স তার সাথে সমান হয়। তার জন্যই কিন্তু আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারি অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল। আমি এরকম যদি কম্বিনেশন করি, আমি মানে এরকমভাবে যদি সেট আপ করি, তাহলে কি এদের সেন্টারে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। এটা কিছুই না, দেখো এখানে একটা ওয়্যার রয়েছে, তো এই ওয়্যারের মধ্যে দিয়ে মনে করো আই পরিমাণ কারেন্ট পাস করছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে মনে করো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এই কারেন্ট যাওয়ার জন্য এখানে যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তুমি বের করতে পারবে, কারণ একটু আগে তুমি পড়লে, এখনই পড়লে এই সূত্রটা, ঠিক আছে। তাহলে সেই সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই প্রবলেমটা আমরা করলাম, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা অবশ্যই বলা দরকার, সেটা কি দেখো, তুমি যখন এই মানে এইখানে যে এলিমেন্টের লেন্থ কনসিডার করেছো, তার জন্য তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখছো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হয়, ডিএল ক্রস আর হয়ে থাকে, তাহলে ডিএল তো এদিক বরাবর, তাই তো, আর আরটা এদিক বরাবর, তাহলে ডিএল থেকে তুমি যদি আর নাও, তাহলে তার ডিরেকশনটা ঠিক মানে জাস্ট এরকম কাইন্ড হবে, এই দিক বরাবর। তাহলে এইটাকে তুমি দুটো কম্পোনেন্টে কিন্তু ভাঙতে পারো, বুঝতে পারলে, মানে এটা মেনলি এরকম বরাবর দেওয়া হয়ে থাকে, এই দিক বরাবর। এটাকে তুমি দুটো কম্পোনেন্টে ভাঙবে তুমি, এক হচ্ছে তোমার এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, আর এক হচ্ছে তোমার এই দিক বরাবর কম্পোনেন্ট, ওকে। তাহলে পরে এই অ্যাঙ্গেলটা সাপোজ আমি ধরছি থিটা অ্যাঙ্গেল, এটা থিটা হলে পরে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হয়ে যাবে, দেখো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তুমি ডিবি পাবে, সুতরাং ডিবি কস থিটা পাবে, আর ওপরের দিকটা তোমার হবে ডিবি সাইন থিটা, ফাইন। আর সিমিলারলি তুমি যদি এর অপোজিটে যদি এই পয়েন্টে দেখো, তাহলে একই রকমভাবে এইরকম পাবে, তাহলে তার জন্য তুমি এই দিক বরাবর একটা কম্পোনেন্ট পাবে, সেটা তোমার ডিবি কস থিটা, আর উপরের দিক হবে সেটা তোমার ডিবি সাইন থিটা, তাই তো। তাহলে আলটিমেট আমরা কিন্তু নেট যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি অ্যাট পয়েন্ট পি, সেটা কত, সেটা কিন্তু তোমার, আচ্ছা এটাকে এখান থেকে এরকম করে দেখাই, এটা, তাহলে নেট যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে পি পয়েন্টে, সেটা কিন্তু তোমার অবশ্যই যে ডিবি যেটা পাচ্ছি আমরা, সেটা কত, দুটো যোগ, মানে আমি যদি দুটো পয়েন্ট বলি তাহলে দুটো যোগফল হবে, আমি তো ইন্টিগ্রেশন করব, বিকজ আমরা সেটা মানে টোটালটার জন্য ইন্টারেস্টেড। কারণ দেখো ভালো করে বুঝো, তুমি যদি টোটাল যদি পরিধিটা কনসিডার করো, তাহলে কি এই দিক বড় মানে কস কম্পোনেন্ট পরস্পরকে কি ক্যান্সেল আউট করে দেবে, শুধুমাত্র সাইন কম্পোনেন্টটা পড়ে থাকবে, বুঝতে পারলে, শুধুমাত্র কি তাহলে সাইন কম্পোনেন্টটা পড়ে থাকবে। তাহলে নেট যে ম্যাগনেটিক ফিল্ড পাবে, তাহলে তোমার সেটা হবে কি এই রকম, বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা, এটা পড়ে থাকবে। এবার ডিবির ভ্যালু কত পেয়েছো তুমি, ডিবির ভ্যালু তুমি পেয়েছো মিউ0 আইডিএল, কারণ সাইন 90 ডিগ্রি হয়ে গেছিলো এখানে, এখানে থিটা না বলে এটাকে তুমি আলফা বলে দাও, এটা তুমি আলফা বলে দাও। দেখো এই যে আলফা পুট করেছিল তুমি, এইটা পেয়েছিলে আলটিমেট, এই তো, এটাকে তুমি এখানে পুট করে দাও, তাহলে ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার, এটা তুমি পাবে। আর এখানে সাইন থিটা লিখতে পারো তুমি। এবার সাইন থিটা ভ্যালু কত হবে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, তাই তো, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ হয়ে থাকে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত বললে আর, তাহলে আর বাই অতিভুজ, অতিভুজ মানে তোমার সরি আর বলছি এ,
এ বা অতিভুজ মানে তোমার আর হবে। সো এটাকে তুমি লিখতে পারো এরকম যে বি ইকুয়াল টু ঠিক আছে ইন্টিগ্রেশন মিউ জিরো আই ডিএল থাকছে ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, আর এখানে সাইন থিটা মানে তুমি কি বললে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে তোমার এখানে এ আর অতিভুজ মানে তোমার এখানে আর, তাহলে আর কিউব হয়ে যাবে, রাইট, আর কিউব হয়ে যাবে। তাহলে আর মানে কত আবার, আর মানে তোমার পাচ্ছে দেখো রুট ওভার অফ এই যে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আর কিউব মানে কত হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এইখানে তুমি বলবে যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু সো মিউ জিরো আই ইন্টু এ থাকছে পড়ে ডিভাইডেড বাই 4 পাই আর কিউব মানে তোমার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর এর ইন্টিগ্রেট করলে পরে ডিএল থাকবে। সো ডিএল এর যদি তুমি ডিএলটাকে থিটার টার্মসে নিয়ে আসলে বেটার হতো না। আচ্ছা ডিএলটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কি 2 পাই এ পাবে, তুমি 2 পাই এ পাবে। আচ্ছা একটা জিনিস এখানে তো মিস্টেক করেছিলাম আমি না, রেডিয়াসটা তোমার তো আর ছিল না এ ছিল এখানে, তাহলে এখানে তো একটা এ থাকার কথা ছিল, এটা আগেরটা তাহলে হয়নি, আগেরটা মিস্টেক হয়েছিল। ওকে, কারণ আগের যে প্রসেসটা দেখিয়েছিলাম এইটা একটুখানি গড়বড় ছিল, এটা একটু ঠিক করে দাও বাবা। ওকে, তাহলে এখন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একদম কারেক্ট প্রসেস, কারণ তোমার শুধুমাত্র কি সাইন কম্পোনেন্টটাই পড়ে থাকবে, কস কম্পোনেন্টটা কি ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারলে, শুধুমাত্র সাইন কম্পোনেন্টটাই পড়ে থাকবে। এবার তারপরে জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ আর কিছুই না। তারপরে একটুখানি ধরো, আচ্ছা এবার দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এটার ইন্টিগ্রেট করলে পরে তুমি পাবে যে বি ইকুয়াল টু মিউ জিরো আই ইন্টু এ ডিভাইডেড বাই 4 পাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 ইন্টু এটা 2 পাই ইন্টু এ হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি বি ইকুয়াল টু বলবে মিউ জিরো আই এ গুণ করলে পরে এ স্কোয়ার, আর এখানে কাটাকাটি করলে পরে নিচে শুধু 2 থাকবে পরে, আর এখানে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, বুঝতে পারলে, এইটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে। এবার তুমি যদি স্পেশাল কেস দেখো একটা, মানে যেটা বলছিলাম একটা মানে যদি সেন্টারের কথা যদি বলি আমরা, তাহলে কি হবে, তাহলে সেন্টারের কথা যদি বলি আমরা তাহলে ফর্মুলা কিন্তু এটা জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। তাহলে এখানে দেখো তুমি জেডটাকে তুমি 1 পুট করো, জেডটাকে তুমি আর কি পুট করছো, সরি 1 বলছি 0 পুট করবে, তাহলে মিউ জিরো ইন্টু আই ইন্টু এ স্কোয়ার থাকলো, তাহলে 2 ইন্টু এটা 0, তাহলে এ স্কোয়ার মানে এ কিউব থাকবে, তাহলে এখানে একটাই কাটবে, তাহলে আলটিমেট এটা থাকবে পরে, তাহলে আলটিমেট তোমার পরে থাকবে বি ইকুয়াল টু, তাহলে দুটো এ কেটে গেলে পরে আই মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এইবার ঠিক আছে, আগেরটা মিস্টেক ছিল, ঠিক আছে ঠিক করে নাও বাবা। আচ্ছা এখানে তাহলে কি হবে, এ স্কোয়ার থাকবে, এটা তোমার 3/2 হবে, আর কিছুই না, জাস্ট নর্মাল জিনিস। তাহলে কি মিস্টেক করেছিলাম আমি, আমার যেটা মিস্টেক হয়েছিল মেনলি এতদূর ঠিকই ছিল, মানে এবার জাস্ট আমরা ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখিনি যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে সেটা ডিরেকশনটা এদিক বরাবর, সেটা দুটো কম্পোনেন্টে ভাঙছে, একটা কস কম্পোনেন্ট একটা সাইন কম্পোনেন্ট। আমি যদি টোটাল ইন্টিগ্রেট করি দেখতেই পাচ্ছি যে কস কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে সাইন কম্পোনেন্ট,
তাহলে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কি সাইন কম্পোনেন্টের হবে। তাই সাইন কম্পোনেন্টের জন্য ইন্টিগ্রেট করলাম, সাইন থিটার ভ্যালু এখানে পুট করলাম, লম্ব বাই অতিভুজ, জাস্ট এবার ক্যালকুলেশন করে দিয়েছি, তোমার এটা আনসার চলে আসলো। এইটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার তুমি হেলমজ কয়েল দেখছিলে, তাহলে এইবার তুমি দেখো এই ম্যাগনেটিক ফিল্ড তুমি দেখতে চাইছো এই একদম সেন্টার মিড পয়েন্টে, তাহলে মিড পয়েন্ট মানে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখতে চাইছো। তাহলে দুটো সার্কেল রয়েছে, তাহলে প্রথম সার্কেল এবং দ্বিতীয় সার্কেল, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তুমি কী করে দেখবে? তাহলে সূত্র এখন তুমি মানে বের করলে, তাহলে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কত হবে? বি ইকুয়াল টু, দেখো প্রথম সার্কেলটার জন্য তাহলে মিউ জিরো কারেন্ট, রেডিয়াস কত এদের এ, সাপোজ এন নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ছিল। তাহলে দুটো কয়েল, তাহলে এই কয়েলটার জন্য একবার লেখো আর ওটার জন্য দুটোর জন্য কি এই টার্মটা তো কমন, তাই কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে 1/z স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস, আমি কনসিডার করছি সাপোজ এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্সটা জেড, তাহলে এখান থেকে এইটুকুনি কত হবে? 2d - z হবে। তাহলে এখানে তুমি কি লিখবে বলো? সো 2d - z তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এইটা তুমি পাচ্ছ। ওকে, এইবার তোমার ম্যাগনেটিক ফিল্ড দেখতে হবে কি এই পি পয়েন্টে মিনিমাম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফর মিনিমাম ম্যাগনেটিক ফিল্ড তুমি কী করবে? dB/dz করবে, এটাকে তুমি 0 করে দেবে। এটা তুমি 0 করলে পরে তুমি দেখতেই পাবে যে একটা রিলেশন পাবে তুমি, সেটা কি? এটা ক্যালকুলেট করো, ডেরিভেটিভ করে ক্যালকুলেট করো, তুমি এরকম একটা রিলেশন পাবে যে a স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তবেই এটা কি 0 হবে। তাহলে এটা 0 হলে পরে আমরা বলতেই পারি 2d ইকুয়াল টু a, সেটা আমি প্রথমেই বললাম যে মানে যে রিং দুটো যে রেডিয়াস সেটা কী হয়, তাদের যে সেপারেশন তার সাথে সমান হয়ে থাকে। এবং তুমি ডবল ডেরিভেটিভ করো d2v/dz স্কোয়ার, এবং ডবল ডেরিভেটিভ করলে তুমি দেখতে পাবে সেখানে কি ম্যাক্সিমাম না মিনিমাম রয়েছে। এবং ডবল ডেরিভেটিভ করলে তুমি সেখানে পাবে মেনলি এটা ডবল এই যে পয়েন্টটা এটা ডবল ডেরিভেটিভ করে আসে, এটা মাইনাস একটা সামথিং ভ্যালু আসে, ঠিক আছে? এটা যে একটা ভ্যালু থাকে কনস্ট্যান্ট বললাম, এবং কি সেটা এ স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার এরকম একটা ভ্যালু থাকে, ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এবার এটাকে সেটা তুমি 0 করো তবেই কি সেটা ম্যাক্সিমাম মিনিমামটাকে রিপ্রেজেন্ট করে, যেহেতু নেগেটিভ তাহলে ম্যাক্সিমাম বোঝাবে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে একটা মানে কন্ডিশন পেয়ে গেলে, এবং সেই কন্ডিশনটা ইউজ করে দিয়ে তুমি যদি পুট করো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাবে, একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তুমি পেয়ে যাবে মেনলি। তাহলে আমরা যেটা পাই মেনলি, তাহলে দুটোর জন্য মানে আমি যদি গ্রাফটা দেখাই ঠিক এরকম গ্রাফ হবে, তো এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট ধরো, তাহলে এর জন্য ম্যাগনেটিক মানে ইয়েটা পাচ্ছ তুমি এরকম, আর এই পয়েন্টের জন্য তুমি পাচ্ছ ঠিক এইরকম। ওকে, দুটো তো ম্যাক্সিমাম। এবং দেখো এই পয়েন্টটা তাদের কাটিং পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাই যদি তুমি কম্বাইন করে দাও তাহলে একটা তুমি এরকম পাবে তুমি ফর্মটা, এইরকম একটা কনস্ট্যান্ট পাবে এখানে দিয়ে এইরকম। তাহলে এই যে মিড পয়েন্টে দেখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এটা মনে করো মাইনাস এক্স, তোমার এক্স, অরিজিন, তাহলে মানে সেন্টারটা অ্যাকচুয়ালি সেন্টারটা দেখো তুমি ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু কনস্ট্যান্ট পাচ্ছ, বুঝতে পারলে? তাহলে সেন্টারটা তুমি ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এইটাই হচ্ছে আমাদের হেলমজ কয়েল, আর কিছুই না, সিম্পল জিনিস। এই চারটি ছিল তোমার অ্যাপ্লিকেশন বায়োসাভার্টস ল। মোটামুটি আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের অনেকটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কারণ এর থেকেই কিন্তু প্রশ্নগুলো হবে আর কি। হ্যাঁ, এগুলো যদি ভালো করে তোমরা করতে পারো তাহলে তোমরা সমস্ত প্রশ্নটা কিন্তু আনসার করতে পারবে। আর বাকি যেটুকুনি আছে সেগুলো কিছু না, একদম সিম্পল জিনিস। সো চাপ নিও না, নেক্সট দিন আমরা সেইটুকুনি নিয়ে আলোচনা করে দেবো। সো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? কে কোন স্কুল থেকে পড়ছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ,
আর তোমরা ভিডিওটা শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।